দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সানি আহমেদ। সানি আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ সাগর ভাই আমাকে যুক্ত করার জন্য। দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই সময়টায় আমরা যদি একটু তাকাই, যে আমরা বলছিলাম যে তেলের সংকট কেটে গেছে, কিন্তু তেলের লাইন ছোট হলেও দীর্ঘ হচ্ছে গ্যাসের সিএনজি স্টেশনগুলোতে লম্বা লাইন। কিন্তু সেই সংকটের সমাধান কি? আপনার ঘরেও কি সেই সংকটের সংকট তৈরি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় ঘরে আমরা গ্যাসের পাচ্ছি না। তো দর্শক, আমরা এটা নিয়ে কথা বলতে চাই যে আসলে এই সংকটের সমাধানটা কি। সানি আহমেদ, প্রথমে আমরা একটু জানতে চাই যে এই যে হঠাৎ করেই আমরা দেখলাম যে পেট্রোল পাম্পগুলোতে যে সংকট তৈরি হয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু এখন সেটা কেটে গেছে, কিন্তু এখন হঠাৎ করে তৈরি হয়েছে সিএনজি এই পাম্পগুলো, দেখবেন দীর্ঘ লাইন, আবার সেই সাথে গড়েও নাই, মানুষ রান্না করবে কি? এই সংকটটা হঠাৎ করে কেন তৈরি হলো? ধন্যবাদ সাগর ভাই। সংকটটা আসলে হঠাৎ করে না, আমাদের প্রতি বছরই আমাদের গৃহিণীরা, মায়েরা, বোনেরা, তাদের কিন্তু বেশিরভাগ এলাকায় মধ্যরাতে উঠে রান্না করতে হয়, না হলে ভোরবেলা উঠে রান্না করতে হয়। সংকট আমাদের অনেক আগে থেকেই, তবে চলমান সংকটটা আরেকটু গভীর থেকে গভীর হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের কিন্তু বাংলাদেশে মোট গ্যাসের চাহিদা কতটুকু? 2000 থেকে 2100 মিলিয়ন ঘনফুট। এটা কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু আমাদের চাহিদা কিন্তু 3800 থেকে 4000 মিলিয়ন ঘনফুট। তাহলে এই যে বাড়তি যে 20-25% যে আমাদের যে বাড়তি গ্যাস লাগছে, এগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? এগুলো কিন্তু আমাদের আমদানি নির্ভর। আমরা কিন্তু আমদানি আছে। একদিকে কিন্তু যে আমাদের দেশে যে চলমান যে প্রাকৃতিক গ্যাস উত্তোলন, সেটারও চাপ নেই, সেইখানেও প্রেসার নেই। ইন্ডাস্ট্রিগুলো তো গ্যাস পাচ্ছে না, উৎপাদন প্রক্রিয়া বন্ধ হচ্ছে। এই ইন্ডাস্ট্রি যেখানে ব্যাহত হচ্ছে, সেখানে ইন্ডাস্ট্রি ঘুরে এসে আমাদের ঘরের মধ্যে যে গ্যাস যাবে, এই গ্যাস পাওয়াটা তো আসলে অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই। কারণ হচ্ছে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সারা বিশ্বই কিন্তু জ্বালানি সংকট ভুগছিল। এটা কি ইরান যুদ্ধের যে প্রভাব, সেটার সাথে কি এই গ্যাস সংকটের? ডেফিনেটলি। কারণ হচ্ছে আপনার এই যে আমদানি নির্ভর যে আমাদের এলএনজি গুলো রয়েছে, এই যে হরমুজ প্রণালী যে নিয়ে, কোন কোন দেশ থেকে সাধারণত এই গ্যাস আমরা আমদানি করে থাকি? না, আমরা বহির্বিশ্বের বিভিন্ন এলএনজি, বিশেষ করে এলএনজি যে আমরা যে হরমুজ প্রণালীতে যে বিভিন্ন দেশ থেকে, কাতার থেকে আসে। এই যে আন্তর্জাতিক যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসের কিন্তু একটি মানে নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের দেশীয় গ্যাসের শিল্পের উপর প্রভাব পড়েছে। আপনি দেখেন যে সিএনজি পাম্পগুলোতে যে গেল কয়েকদিন ধরে জ্বালানি সংকট কেটেছে, মানে পাম্পের যে দীর্ঘ লাইনের সারি ছিল সেটি এখন দেখা যাচ্ছে না, কিন্তু গ্যাসের জন্য কিন্তু লম্বা সিরিয়াল দেয়া হচ্ছে। সরজমিনে কয়েকটি সিএনজি পাম্পে আপনার ঘুরে জানা গেল যে তাদের এখানে প্রেসার পাচ্ছে না, যতটুকু প্রেসার প্রয়োজন। ফুল প্রেসার বা পুরো ভর্তি করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে। এখন এত সময় লাগার পর যেখানে লেগে যায়, সেখানে তো স্বাভাবিকভাবে লাইনের দীর্ঘ সারিটা আসাটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হলো যে সরকার, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে এই গ্যাসের দাম বৃদ্ধি করেছে, সিলিন্ডার গ্যাসের, কিন্তু তারপরেও মানে এই দাম বৃদ্ধির সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? না, দাম বৃদ্ধি তো আপনার দাম আমরা বৃদ্ধি বলি, আসলে দরটা সমন্বয় করা হয়। কারণ হচ্ছে চাহিদা এবং যোগানের, আমাদের কিন্তু বর্তমানে চাহিদার তুলনায় যোগানটা কিন্তু আপনার খুবই সীমিত, যে কারণে কিন্তু বাড়তি দামে সরকার অনেক ভর্তুকি দিয়ে আমাদের আনতে হচ্ছে। আবার আন্তর্জাতিক সংকটটা চলমান হয়ে উঠছে, এবং এই সময়টা আপনি দেখেন যে নিত্য নতুন যে বলতেছে যে আমাদের সরকার থেকে জানানো হচ্ছে যে গ্যাস আছে তা দিয়ে আরো বহু বছর চলে যাবে, কিন্তু বাস্তবতা কিন্তু আমরা দেখছি যে আমরা কিন্তু অনেক অভাব দেখছি। কারণ এখানে কিন্তু আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, সরকার বলছে যে 15 বছরের গ্যাস মজুদ আছে আমাদের। এই গ্যাসের যে মজুদটা আছে, সেটা কিন্তু আমাদের যে উত্তোলনের যে প্রক্রিয়াটা, এই উত্তোলনের প্রক্রিয়ার সাথে কিন্তু আমরা সরাসরি জড়িত না, আমাদের বহির্বিশ্ব জড়িত। মানে আমরা ইউরোপ, আমেরিকা সহ নানা জায়গা থেকে, যেমন আমরা বলি যে এলএনজি কেন লাগে? এলএনজি এই চাপ সৃষ্টি করার জন্যই লাগে।
তো এই এলএনজি কিন্তু আমাদের, আপনি যেটা বলছিলেন যে এলএনজি সংকট হয়েছে ইরান যুদ্ধের কারণে, কিন্তু আমেরিকা থেকে কিন্তু এলএনজি আমাদের সাথে ইউএস এর সাথে আমাদের চুক্তি কিন্তু আছে। একটা যে চুক্তি ছিল, এই চুক্তিগুলো কিন্তু বাস্তবায়নের কিন্তু আপনার প্রক্রিয়াধীন, এটা কিন্তু চলতেছে। তো এটা যে চলমান যে সংকট চলতেছে, এটা একটা বাই প্রসেসিং, আপনার সময় সময়ে আর কি ধাপে ধাপে সংকটগুলো কিন্তু কাটিয়ে উঠবে। এবং সেটাই আমরা আশা করি যে যেহেতু জ্বালানির একটা তীব্র সংকট ছিল, সেটাও আমরা কাটিয়ে উঠেছি। এবং গ্যাস যে সংকট চলছে, সরকার অবশ্যই আমাদের কিন্তু 20-25% কিন্তু আমরা কিন্তু গ্যাস কিন্তু আমদানি নির্ভর। এই 20-25% এই যে সংকটটা আমাদের, এই সংকটটা তাড়ানোর জন্য যে আমাদের যে দেশীয় শক্তি, এই দেশীয় শক্তি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুধু বলছি যে আমাদের অনেক গ্যাসের খনি আছে, কিন্তু আমরা এগুলোর উত্তোলনের ক্ষেত্রে যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা, আমরা কিন্তু সেগুলো পারছি না শাকত ভাই। এই যে আমাদের দেশে হঠাৎ করে গ্যাস সংকট তৈরি হলো, আমি একটু আগে বলছিলাম যে তেলের দাম বাড়ানোর পরে আমরা দেখলাম যে তেলের সংকট কেটে গেল। গ্যাসের দাম বাড়ালেও কি এই সংকট কেটে যাবে আসলে? এটার কি আসলে কৃত্রিম সংকট কিনা? অনেকটা কৃত্রিম সংকট যে একেবারেই নেই তাও না, কিন্তু সিস্টেম লস আছে কিনা সেটা আমি জানি। ডেফিনেটলি সিস্টেম লস আছে। এবং আর বাস্তবতা হচ্ছে যে আমাদের প্রেসারটা অনেক কম পাচ্ছি আমরা আমাদের যে আপনি দেখেন যে একটি গ্যাস ক্ষেত্রে, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে যখন গ্যাস উৎপাদন হয়, এগুলো কিন্তু অনেক চ্যানেল হয়ে ঘুরে 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 তারপর কিন্তু ডিস্ট্রিবিউশনের লেভেলটা কিন্তু এইভাবে চেনের মাধ্যমে চলে যায়। আপনি দেখেন যে বিভিন্ন যে গাজীপুরের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে, টেক্সটাইল মিল ফ্যাক্টরিগুলোতে, তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কিন্তু এই তীব্র গ্যাসের সংকট, এটা যে নিত্য সমস্যা তা না, গ্যাস সংকট আমাদের বহুদিন ধরেই চলে আসছে। এবং এইভাবে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিগুলোতে তাদের অনেক বাড়তি খরচ দিতে হচ্ছে, অনেক ভর্তুকি দিতে হচ্ছে, অনেক উৎপাদন ব্যাহত হচ্ছে। আর উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, ডেফিনেটলি যখন আপনার এই যে গ্যাস আপনি পাবেন না, বা বিকল্প ওয়েতে আপনি যখন ফ্যাক্টরি চালাবেন, তখন তো আপনার কস্টিং অনেক বাড়বে। এবং এই কস্টিং গুলো কিন্তু আলটিমেটলি কিন্তু পণ্যের উপরে যাবে, এবং পণ্যের উপর যখনই যাবে তখনই কিন্তু ঘুরে ফিরে এই জনসাধারণের তাদেরকেই কিন্তু আলটিমেটলি বহন করতে হয়। আচ্ছা, কিন্তু একটা কথা আছে, অনেকেই বলে যে এই যে তেলের সংকটটা স্থায়ী সমাধান হয়নি, আসলে সাময়িক সমস্যা সমাধান হয়েছে। কারণ হঠাৎ করে তেল কিন্তু আমদানি হয় নাই, তারপরেও তেলের সংকট কেটে গেছে। গ্যাসের কিন্তু আমদানি হয় নাই, গ্যাসের সংকট বেড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন বলে, আমি একটা লেখায় পড়েছি, সেখানে বলছেন যে এই যে তেল এবং গ্যাসের যে সংকট, এটা এত দীর্ঘমেয়াদী হবে যে মানুষ নিত্য পণ্য পাবে না দোকানে, যে নানা জায়গায় রেশনিং দিয়ে চলতে হবে। এটা কি আসলেই এরকম সম্ভাবনা আছে? আসলে কি বড় ধরনের কোনো ক্রাইসিসে পড়তে যাচ্ছে দেশ, নাকি আসলে এগুলা প্রপাগন্ডা, নাকি এই যে আমলাতান্ত্রিক সরকারকে বিব্রত করতে এরকম নানা ধরনের পায়তারা? প্রথমত, এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম, এক একজনের বিশ্লেষণ এক এক রকম। কেউ বিশ্লেষণ করে একটা সময় সব শেষ হয়ে যাবে। তো যে কোনো জিনিসই আপনার শুরু করলে ওটার তো শেষ হবেই, কিন্তু এর মধ্যে যদি বিকল্প ব্যবস্থা যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু ক্রাইসিস কিন্তু একেবারেই কিন্তু চরম লেভেলে যখন পড়ে যায়, তখন কিন্তু বিকল্প ওয়ে আমাদের তৈরি করা হয়। আমাদের যে গ্যাস উত্তোলনে যে যা কিছু রয়েছে, বা আমরা আমদানি নির্ভর করছি, আমরা কিন্তু বিভিন্ন আপনার ভাসমান কিন্তু এলএনজি টার্মিনালগুলো রয়েছে। বিশ্লেষণ একেবারেই যে উনি বললেন যে জ্বালানি সংকট একেবারে তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এবং আমরা পাবো না, এর বেশ কিছু বেশ তো এই কথার মধ্যে রয়েছে। আপনার বহির্বিশ্বের যে সংকটগুলো, এই সংকটগুলো যদি থেকেই যায়, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু সেই তুলনায় কিন্তু খুবই ছোট একটি দেশ। তারপরে এই যে বললেন যে জ্বালানি সংকটগুলো কিন্তু বহির্বিশ্বের যেভাবে প্রবলেমগুলো ফেস করেছে, আমরা কিন্তু সেভাবে ফেস করিনি। কারণ হচ্ছে আমাদের নিজস্ব কিছু উৎপাদন ক্ষমতা রয়েছে। আপনার পেট্রোল বলেন, অকটেন বলেন, এগুলো কিন্তু আমরা নিজেরা কিন্তু উৎপাদন ক্ষমতা দিয়ে কিন্তু আমরা চলে যেতে পারতেছি, হয়তো কম হবে। আর এর সঙ্গে তো ডিজেল যে আমদানির যে বিষয়গুলো, সেগুলো তো রয়েছে। যখন আন্তর্জাতিক কোনো একটি প্রভাব, নেতিবাচক প্রভাব পড়বে, তখন এটা কিন্তু ঘুরে ফিরে আমাদের দেশে আসবে। এবার আসেন, আমাদের দেশের যে খনিজ থেকে যে আমরা যে গ্যাস উত্তোলন করা হচ্ছে, এগুলো যদি চলমান না থাকে, নিত্য নতুন ক্ষেত্র যদি সরকার যদি
তাদের যে দক্ষ যে জনবল, কারণ আমাদের দেশে কিন্তু আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, সেই জায়গায় হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, হবিগঞ্জ এবং ভোলা, এই অঞ্চলে আমরা যে সমুদ্রের কথা বাদ দিয়ে দিলাম, বলা হয় যে সমুদ্রের নিচে আমাদের তেলের অফুরন্ত ভান্ডার, কিন্তু ওইটা তো বলেই যায়, কিন্তু আমাদের তো প্রযুক্তি নাই যে আমরা সেটা তুলবো। সেই সাথে আরেকটা কথা বলি, সেই জায়গাটা হলো আমরা একটা সময় জানতাম যে পঞ্চগড়ের নিচে কেরোসিনের খনি, এই অঞ্চলে আপনি যে একটু স্টাডি করে দেখতে পারেন যে ভারত, আমাদের প্রতিবেশী দেশ, ভারত থেকে কিন্তু কেরোসিন উত্তোলন করছে, কিন্তু আমরা প্রযুক্তিগত ঝামেলা হোক, নানা কারণে হোক, বা আগের সরকারের অনীহা হোক, যে কারণেই হোক, কিন্তু আমরা পঞ্চগড়ের এই পাশ থেকে কেরোসিন উত্তোলন করতে পারছি না। এই বিষয়ে কি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না? সরকার দায়িত্ব নিয়েছে অল্প কিছুদিন হলো, এবং তারা নিজেরাও কিন্তু এটা স্টাডি করে দেখেছে যে আসলে সংকটটা কোথায়। সংকটটা কিন্তু ম্যান টু ম্যান, যেটা আপনি বলছিলেন যে আমলাতান্ত্রিক যে জটিলতা, সেটা তো প্রতিটি সেক্টরে রয়েছে। আপনি একটা কাজ করতে যাবেন, সেই কাজকে ভালো মতো আপনার ইন্টেনশন ভালো থাকবে, কিন্তু তারা এমন ভাবে আপনাকে বোঝাবে যে তখন আর আপনি এই কাজে হাত দেওয়ার সাহস পাবেন না। আমাদের কিন্তু প্রযুক্তি এখনো ততটা উন্নত হয়নি যে আমরা ওইখান থেকে যে খনিজ জিনিসগুলো যে আমরা বের করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের আন্তরিকতা যদি থেকে থাকে এবং সরকার যদি জোর প্রচেষ্টা চালায়, আশা করি যে এই সংকট থেকে বের হওয়া সম্ভব। সরকারকে বিব্রত করতে কি কোনো একটি পক্ষ এই জায়গায়, যেমন তেল সংকট তৈরি করলো, গ্যাস সংকট তৈরি করলো, আমরা বলি যে বহির্বিশ্বের, কিন্তু সমাধান কিন্তু আমাদের দেশেই ছিল। তার মানে এটার সাথে কি কোনো একটা চক্র জড়িত কিনা? প্রতিটি সেক্টরে সাখাওয়াত ভাই কিন্তু সিন্ডিকেট আছে, যে যে সেক্টরে কাজ করে তাদের নিজস্ব কিন্তু সিন্ডিকেটে কিন্তু এরিয়ায় তারা কিন্তু আবদ্ধ। কোনটার দাম বাড়াবে, কোনটার দাম কমবে বা কবে বাড়বে, তারা কিন্তু এইভাবে কিন্তু নিজেদের আপনার ফায়দা, যেটাকে আমরা বলি লুটার জন্য নানান পরিকল্পনা করে থাকে। সরকারের যে এখন যেটা মেইন সমস্যা, সেটা হচ্ছে কিন্তু দক্ষ জনবল এবং বিশ্বস্ত আমলা তৈরি করা, যাতে করে দেশের স্বার্থে তারা কাজ করে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি, আমাদের যে গ্যাস সংকট, এই গ্যাস সংকটে কিন্তু অনেকটা বড় কারণ কিন্তু অবৈধ সংযোগ। এই অবৈধ সংযোগের কারণে কিন্তু আমাদের অনেক ক্রাইসিস কিন্তু আমরা কিন্তু ফেস করতেছি। এই সংযোগগুলো কারা দিচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো, এখন আপনার যদি গ্যাস, যেখান থেকে যারা এনার্জি রেগুলেটরি যারা কমিশন রয়েছেন, তারা যদি এই বিষয়টা দেখছে না কেন, তাহলে নিশ্চয়ই এখানে তাদের ওইখানে কোনো প্রবলেম আছে। তাদের এখানে যখন পুনর্গঠন হবে, তাদের এখানে যখন অনুসন্ধান হবে যে আসলে এই যে অবৈধ সংযোগগুলো দিচ্ছে, তারা তো গ্যাস কিভাবে পাচ্ছে যদি উপর মহলের সঙ্গে আতাত না করে? তারা কিভাবে সংযোগ দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর? তারা কিন্তু অবৈধ সংযোগের মাধ্যমে কিন্তু দিব্যি চলে যাচ্ছে। অন্যদিকে যেখানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, সরকারকে ফাঁকি দিয়ে, সরকারের জনগণকে ফাঁকি দিয়ে তারা কিছু লোকদের তারা সন্তুষ্টি করছে, সন্তুষ্টি করার মাধ্যমে তারা দিব্যি কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই প্রবলেম কিন্তু আগে সমাধান করতে হবে সরকারকে, তাহলে কিন্তু আমরা অনেকটা এই সংকটগুলো, এটা জ্বালানি বলেন, এটা গ্যাস বলেন, বা আপনি যে কোনো সেক্টর বলেন, বিদ্যুৎ বলেন, সব দিকেই কিন্তু আগে কিন্তু এই সৎ নিয়ত ইন্টেনশনটা যদি ভালো হয়, এবং এই লোকগুলোকে আগে যদি লোকগুলোকে সিন্ডিকেটটা, এই যে চেইনটা আছে, এই চেইনটা যদি ভাঙা যায়, আমার মনে হয় যে এই সংকটটা অনেকটা দূর হয়ে যাবে সাখাওয়াত ভাই। তার মানে এটা কি, এই আমাদের কি পরিমাণ এই ইন্ডাস্ট্রিতে মানে কত পার্সেন্ট বা এই অবৈধ সংযোগ আছে গ্যাস সংযোগের ক্ষেত্রে? এটা তো আসলে সঠিকভাবে বলা কঠিন। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এটার মানে একটা বড় অংশ, মানে এটা অনেক বড় একটা অংশ, 40 থেকে এটা বলা হয় যে 20% পর্যন্ত অবৈধ সংযোগেই। তার মানে এখান থেকে সরকার যদি আমাদের 100 টাকার গ্যাস বা বিদ্যুৎ উৎপন্ন করে, তার মধ্যে 40% চলে যাচ্ছে অবৈধ ইয়েতে। আপনি দেখেন, তারা তো অবৈধ সংযোগ নিয়ে তো তারা তো গ্যাস নিয়মিত পাচ্ছে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতি মাসে 2 চুলার জন্য 1080 টাকা করে সরকারকে পে করতেছি। কিন্তু আমি লাস্ট মনে হয় ঈদের সময় সব বন্ধ ছিল, আমি ঈদের দিন এবং ঈদের পরের দিন, এই 2 দিন শুধু গ্যাস পেয়েছিলাম। এখনো পর্যন্ত বছর চলে যাচ্ছে, আমি শুধু এই সরকারকে বিলি দিয়ে যাচ্ছি, 1080 টাকা করে শুধু বিলি দিয়ে যাচ্ছি। আমার মতো এমন যে কত জনগণ আছে যে শুধু সরকারকে শুধু গ্যাসের বিলি দিয়ে যাচ্ছে, গ্যাস পাওয়া ছাড়া। আমরা চাই যে সেই
সংকটের সমাধান হবে। ধন্যবাদ সানি আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাখাওয়াত ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, কথা বলছিলাম গ্যাস সংকট এবং গ্যাস সংকটের সমাধানের উপায়টা কি। তার মানে আমাদের এই কথা থেকে কিন্তু একটি জিনিস স্পষ্ট, সেটি হলো যদি অবৈধ সংযোগগুলো বন্ধ করা যায় তাহলেই কিন্তু সরকার পারে এই গ্যাস সংকটের সমাধান করতে। সেই আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখবো, সেই দিকে মনোযোগ দিবে। সেই প্রত্যাশা রেখেই আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।